বিচার ব্যবস্থার আভ্যন্তরীণ এই কঠোর বাস্তবতা আমিও প্রত্যক্ষ করেছি। সেই উপলব্ধি থেকেই সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 প্রণয়নের উদ্যোগ গ্রহণ করি। অধ্যাদেশের ধারা 6(2)তে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সাংবিধানিক যোগ্যতার পাশাপাশি যে সম্পূরক মানদণ্ড নির্ধারণ করা হয়েছে তা হল: 1, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, প্রকাশনা ও প্রশিক্ষণ। 2, আইনের নির্দিষ্ট কোনো শাখায় বিশেষ জ্ঞান ও পারদর্শিতা, স্পেশালাইজেশন। 3, প্রার্থীর সামগ্রিক জ্ঞান, প্রজ্ঞা, সততা, সুনাম, নৈতিকতা, আইনের প্রতি শ্রদ্ধা এবং অন্যান্য প্রাসঙ্গিক মূল্যবোধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের এই নতুন বন্দোবস্ত স্বচ্ছ, নিরপেক্ষ, মেধাভিত্তিক এবং জবাবদিহিতামূলক রূপ পেয়েছে এবং আমাদের জনগণের ন্যায় বিচারের প্রতি আস্থা পুনর্গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত বিচারকবৃন্দ, প্রধান বিচারপতি হিসেবে আমার প্রথম অভিভাষণে আমি বিচার বিভাগের বড় সমস্যা হিসেবে মামলা জট নিয়ে আলোকপাত করেছিলাম। অত্যন্ত স্বল্প সংখ্যক লোকবল এবং অপর্যাপ্ত অবকাঠামো সত্ত্বেও আমাদের বিচারকগণ যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন তা আমার কাছে সবসময় অবিশ্বাস্য মনে হয়েছে। কিন্তু তাতে বিচারের মান নিয়ে কিছু প্রশ্ন দেখা যায়, দেখা দেয়া খুবই স্বাভাবিক ব্যাপার। সে কারণে নিষ্পত্তির পরিমাণ ও কাজের গুণগত মান উভয় রক্ষার জন্য আমি শুরুতেই বিচারিক পদ সৃজনের উদ্যোগ গ্রহণ করি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতির সভাপতিত্বে পদ সৃজন কমিটি সংক্রান্ত আইন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা 2025 প্রণয়নের জন্য আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই। উক্ত বিধিমালার আলোকে সর্বশেষ 232টি জেলা জজ পদমর্যাদার পদ সৃজিত হওয়ায় বিচার বিভাগের ইতিহাসে আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীনভাবে একসাথে 826 জন বিচারক পদোন্নতি লাভ করেছেন। সেই সাথে আমি আশা রাখি খুব শীঘ্রই আমাদের প্রস্তাবিত কমার্শিয়াল কোর্ট অধ্যাদেশের আলোকে আরও প্রায় 70টি বিচারিক পদ সৃষ্টি হবে এবং বিচারকের সংখ্যার অনুপাতে মামলার পরিমাণ কমাতে সাহায্য করবে। সম্মানিত সুধী, এতক্ষণ আমি বিচার বিভাগীয় সংস্কার বিষয়ে আমার সময় গৃহীত পদক্ষেপ সমূহের কথা বলেছি। এর পিছনে কোনো ব্যক্তিগত সাফল্য দাবি করা আমার উদ্দেশ্য নয়, বরং এই প্রয়াসের মূল অনুপ্রেরণা হলেন এদেশের সাধারণ মানুষ। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। তাদের প্রতি আমার দায়বদ্ধতা ও জবাবদিহিতা
নিশ্চিত করার জন্যই আমি আজকে সবাইকে আবারও সমবেত করেছি। যদি এই ফলস্বরূপ আপনাদের জন্য কোনো কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা কেবল আমার একার কৃতিত্ব নয়, বরং আমি গভীরভাবে ঋণী সেই পূর্বসূরীদের কাছে যারা তাদের প্রবন্ধ, বক্তৃতা, গবেষণা এবং যুগান্তকারী বিভিন্ন রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথকীকরণের ভিত্তি নির্মাণ করেছিলেন, আমাদের চিন্তা ও কর্মের দিক নির্দেশনা প্রদান করেছিলেন। একইভাবে আমি আমার পরবর্তীদের প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রতি নিঃসংশয়ে গভীর আস্থা রাখি। তবু একটি সুন্দর ভবিষ্যৎ যাত্রার জন্য আরও কয়েকটি দিক নির্দেশনা প্রদান করাকে আমি আমার দায়িত্বের অংশ মনে করি। সর্বপ্রথম, পৃথক সচিবালয়কে বাস্তবিক অর্থে কার্যকর, জবাবদিহিতামূলক ও ফলপ্রসূ প্রতিষ্ঠানে রূপান্তরিত করাই হবে এখনকার প্রধান চ্যালেঞ্জ। এই পথযাত্রার ধারাবাহিকতা অটুট রাখা, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রতিষ্ঠানের গতিময়তাকে আরও ত্বরান্বিত করার গুরুদায়িত্বটি এখন আমার উত্তরসূরি প্রধান বিচারপতির কাঁধে ন্যস্ত হবে। আমি বিশ্বাস করি তার নেতৃত্বে পৃথক সচিবালয় কেবল একটি আইনি কাঠামো হয়ে থাকবে না, বরং বিচার বিভাগের স্বাধীনতা, দক্ষতা ও স্বয়ংসম্পূর্ণতার স্থায়ী ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, পৃথক সচিবালয় এবং বিচার বিভাগের স্বাধীনতাকে এদেশের আপামর জনসাধারণের সাংবিধানিক সকল অধিকার সুরক্ষিত করার প্রধান নিয়ন্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। অসৎ ও অসাধু বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিচারকদের দ্বারা সৃষ্ট যাবতীয় অন্যায়ের জন্য এখন থেকে অন্যের দিকে অঙ্গুলি নির্দেশ বন্ধ করতে হবে। জনগণের জন্য সংক্ষিপ্ত সময়ে সুবিচার নিশ্চিত করতে শতভাগ দায়িত্ব পালন করতে হবে। পছন্দসই পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন পরিহার করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আইন বৃহত্তর রাজনীতির একটি অঙ্গ হলেও বিচারকদেরকে রাজনীতির ঊর্ধ্বে ওঠার প্রয়াস রপ্ত করতে হয়। কেবল ক্ষমতাবান শাসক শ্রেণীর পক্ষে প্রয়োজনীয় পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্ব নিলে বিচার বিভাগের আলাদা কোনো অস্তিত্বরই প্রয়োজন নেই। সে কাজের জন্য নির্বাহী বিভাগ ও পুলিশই যথেষ্ট। রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি যে আদর্শকে ধারণ করেই গড়ে উঠুক না কেন, বিচারকদেরকে সুনীতি ও সুবিবেচনা বজায় রেখে কাজ করতে হবে। দ্বিতীয়ত, বিচারকদের জন্য দেশীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ করতে হবে। আমরা এই মেয়াদে মিশর ও ইন্দোনেশিয়ায় সুপ্রিম কোর্টের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি এবং থাইল্যান্ড, ব্রাজিল ও নেপাল সহ অন্যান্য রাষ্ট্রের সাথেও একই রকম উদ্যোগ প্রক্রিয়াধীন আছে। আমার পরবর্তী প্রশাসনের দায়িত্ব হবে
উক্তি চুক্তিগুলোর আলোকে সহযোগিতা আদান প্রদান, সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠান সূচনা করা। সুষ্ঠু মামলা ব্যবস্থাপনার জন্য কজ লিস্ট ব্যবস্থাকে ব্যাপক পরিসরে জনপ্রিয় করা দরকার। নেপালের বিচার বিভাগের আদলে ডিফারেন্সিয়েটেড কেস ম্যানেজমেন্ট প্রকল্প গ্রহণ করা যেতে পারে। ভার্চুয়াল শুনানি ও পেপার ফ্রি কোর্ট গড়ে তোলার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে দীর্ঘমেয়াদে সেখানে জুডিশিয়াল সার্ভিসের সদস্য সহ অন্যান্য লোকবল নিয়োগ করতে হবে। তৃতীয়ত, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের প্রতি আমার অনুরোধ, ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে এখন থেকেই সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তাবনা প্রণয়ন করুন। বর্তমান প্রশিক্ষণ মডিউলগুলোকে সময় উপযোগী ও আধুনিকায়ন করতে হবে। তাত্ত্বিক লেকচারের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। বিচারকগণ যেন একটি মামলার আড়ালে নিহিত বাস্তবতা যথাযথভাবে অনুধাবন করতে পারেন, বিচার্য বিষয়সমূহকে সুস্পষ্টভাবে পৃথক ও চিহ্নিত করতে সক্ষম হন, প্রমাণ ও আইনের মধ্যে যুক্তিসঙ্গত সেতুবন্ধন রচনা করার দক্ষতা অর্জন করেন এবং প্রাসঙ্গিক সাক্ষ্যসমূহ যথাযথভাবে মূল্যায়ন করতে পারেন, সে লক্ষ্যে কার্যকর, বাস্তবভিত্তিক ও সময় উপযোগী প্রশিক্ষণ পদ্ধতি অনুসন্ধান ও প্রণয়ন করা আবশ্যক। দেশের বরেণ্য আইনজীবী, আইনের প্রথিতযশা শিক্ষক এবং পারিপার্শ্বিক ও আন্তঃবিষয়ক জ্ঞান সম্পন্ন বিশেষজ্ঞদের প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা অপরিহার্য। বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে কেবল প্রবীণ বিচারকেরাই নবীনদের প্রশিক্ষণ দেবেন, এই সংকীর্ণ ও আত্মবদ্ধ রেওয়াজ ভাঙতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত এর নেতিবাচক পরিণতি আপনাদের নিজেদেরই বহন করতে হবে।